আমাদের দুই সতীনের ভাইয়ের বিয়েটা কিভাবে হলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এর মধ্যে সকাল সকাল কিন্তু আমরা ওদের একটু গোসলও করাইছি হলুদ দিয়ে, পাশাপাশি বিয়েতে কারা কারা আসছে সবকিছুই তোমরা জানতে পারবা এই ভ্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে একদম দেখো কয়টা বাজে, 10:30 আজকে ঘুম থেকে উঠছি, কিন্তু আজকে কথা ছিল সকাল সকাল ঘুম থেকে উঠবো, সেটা হয় নাই। কারণ টানা কতদিন রাত জাগতেছে, আজকে ঘুম থেকে উঠে আম্মু উঠাইছে, গেস্ট আসছে তাড়াতাড়ি। কে আসছে? মন্থার বাবা বাড়ি থেকে সবাই চলে আসছে আজকে, তো এই জন্য তাড়াতাড়ি করে উঠলাম। উঠে যে একটু কথা বললাম, এখন তোমাদের ভাই আছে, আমি ওরা কথা বলতেছে। আমরা একটু পরে চলে যাবো পার্লারে। তো ওর চুল দেখো এখনো কি অবস্থা, তো পার্লার থেকে আজকে হেয়ার ওয়াশ করে তারপর হচ্ছে হেয়ারটা সেট করব। তো এখন আমরা তাড়াতাড়ি করে সবার সাথে কথা বলে তারপর পার্লারের দিকে যাব। তো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আজকে যেহেতু কাবিন অনেক বেশি মজা হবে ইনশাল্লাহ, তো সবাই আমাদের সাথেই থাকো। এরপর আমি চলে যাই সবার সাথে কথা বলার জন্য। তো এখানে মুনতাহার হচ্ছে চাচা আর মুনতাহার দাদা ছিল, আর মুনতাহার বাবা আর অন্যরা হচ্ছে একটু বাইরে গিয়েছিল নিচে আর কি। আজকে আমরা মুনতাহাকে গোসল করাবো, এটা কোনো মানে প্রিপারেশন ছিল না, কিন্তু আমরা আর কি নিজেরা করছি। তো ওর জন্য আর কি এই হলুদ শাড়িটা আমরা কিনে নিছি। এই হলুদ শাড়িটা অনেক সুন্দর, মানে জামদানি টাইপের আর কি, পরেও পরতে পারবে। হ্যাঁ, সাথে হচ্ছে আমরা মানে সবুজ কালার ব্লাউজ দিয়ে পরাবো, মানে ওর অনেক কিছু আর কি, মানে সবুজ নাই, এই জন্য আর কি আমরা সবুজ কালার দিয়ে করছি। কিছু মতেই সবুজ নাই, এই চুড়িগুলা পরাবো, আর সাথে তো এগুলা তো আছেই। এখন এইটা কোন কারে পরাইতে আমি নিজেও জানি না, আমিও জানি না। এটা হলুদটা নাকি হাতে আরেকটা হলুদ, বইয়ের হাতে, কিন্তু কোন কালারটা বোর হাতে? এটা ইউটিউবে সার্চ দে তো। এইটা তোমাদের যদি জানা থাকে একটু কমেন্ট করে জানাও তো, যে এইটা ওরা যখন জানাইবো। চাইতেছে কি, ও তো শাড়িটা হলুদ, এজন্য চাইতেছে সাদাটা পরে। তার স্বামীর যেহেতু সাদা পাঞ্জাবি, হলুদটা পরলে সুন্দর লাগবে। আর আমার তিশা কইতাছে যে নাই এটা নাকি স্বামীরে দিতে হবে। আমি জানি এটা ছেলেরে পরায়, কোন জায়গায় ছেলেকে পরায় না, লেখা আছে, লেহা থাকবো কাছে এটা নিও। আসলিদের হাতে এই দেখছিলাম কি কালার? গোল্ডেন কালার, গোল্ডেন কালার ছিল। ও তাহলে ছেলেরই গোল্ডেন। যাই হোক, দেখি এটা কারে পরান, যখন মুরব্বির কাছে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, রিয়া গেল কই? রিয়া গেছে মানে হলুদ বাটা ওইখানে। আসো আসো, কে আসো? ওই যে রিয়ার বলার সাথে সাথে রিয়া উকি দিছে, তো অনেক লজ্জা পায়। এই হাতে পরবা না, আগে ব্লাউজ পরে নিক তারপর। আচ্ছা, তো ওকে রেডি করাই তারপর দেখাবো। তো ওকে শুধু লিপস্টিক দিছি আর কিছু না, কারণ পর্যন্ত আমরা পার্লারের উদ্দেশ্যে যাবো। তো এখন এই ডালাটা রিয়া মনে করে দিছে যে হলুদের ডালা কিনছি, আমরা মনেই ছিল না। এটা খোল, খোলো, তবে নিয়ে দিলা জায়গা মতো না দেয় না, আর এমন জায়গা দেখে আর খোলা যায়। এই হলুদের সেটগুলো আর কাটে যে খুললা মুল্লা যায়, যে থেকে আটাটা দেওয়া দরকার এই জায়গায় দেয়। এর মধ্যে কি? এটা তো খালি বাক্স, খালি বাক্স দিয়েছে যে নেওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য। হ্যাঁ, এই যে এটা সব কিছু এই যে এখানে নিব না, এই লেগে দিছে। ও, এটা দিব না কি হলুদ? হ্যাঁ নিয়ে আসেন আন্টি। এইটা না, ওই সাদাটা থাকলে সুন্দর লাগতো। দেখি আপনি নিয়ে আসেন দুইটা। এখানে বাইরে আছে কিন্তু। এখানে বাড়ি আছে। এটা কি পার্টি? ও মা, সব আলো লাগিয়ে দিয়েছে কেন? এই পার্টিতে কি হবে? এই পার্টিতে ওর যে বসাবো না, এই বেডের মধ্যে বসাবো। ওইটা পার্টিতে কয় জন বসবে? ওই নাকি? এটা যাদের ভিতরে পায় সাই সুতলি সুতা মুতা সব এখানে। এটা কি দিছে? আদা খাওয়াই দিছে না, ওটার মধ্যে একটা আলতাও দিছে। হলুদ ঠিক আছে। এই পার্টিগুলো সুন্দর। দিয়া আচ্ছা, আমরা কুলাটা নিয়ে আসি। তিশাটা কুলাটা কইরে ঠিকানা দে। তো এদিকে আমাদের সবকিছু রেডি করে ফেলছে আখি, চা খেতে খেতে ভালোই লাগতেছে, খারাপ না। সবকিছু সিম্পলের মধ্যে। আমাদের গোসল করার প্ল্যান ছিল, কালকে করাইতে পারিনি, আজকে তো ভাবছিলাম করানোই হবে না, তো দেরি করে উঠছি, তাও কিন্তু 12টা বেজে গেছে। ঠিক আছে, কারণ কি সবারই গায়ে হলুদ দেওয়ার পরের দিনই বিয়ের আগে মানে গোসলটা করায়। হ্যাঁ, এই সকালবেলা এই গোসলটা করে, এখন এই নিয়ম। যে কালে করব। তখন গোসল করাবো, ওরা একদম সিম্পল ভাবে রেডি করেছি। আর এই জামাই বলে কি বিয়া ক্যান্সেল, আমি তাও গোসল করবো না। ওরে বস, করতাম না কি ঠান্ডা পানি না গরম পানি নিতেছি ছাদে। গরম পানি নিয়ে যাবে? হ্যাঁ, পুরো মানে একটু বেশি গরম নিয়ে যাবো, যাইতে যাইতে গোসল করতে করতে ঠান্ডা হয়ে যায়।
আমার একদমই এনার্জি ছিল না। আমার ইচ্ছা ছিল যে ওয়াশরুমে ওদের গোসল করাই দুজনকে হলুদ দিয়ে, কিন্তু তোমাদের আখি আপুর এত এনার্জি মাশাআল্লাহ যে ওর জন্য আমরা এখন সিঁড়ি বেয়ে বেয়ে এই 9 তলা ছাদে উঠবো। মানে কি যে কষ্ট হয়েছে, আমার মনে হয়েছে কি লাস্টে আমার পা দুটো আর চলতেছে না। এই কদিন ধরে এমনি দৌড়াতে দৌড়াতে আমি তো কাহিল। আর ওই প্রেগনেন্সির লাস্ট মোমেন্টে এসে কিভাবে এত এনার্জি পায় আল্লাহ যেন। আমরা বলতেছে এদিকে ওই সবার জীবনে আসে, আমার জীবন ভাই আমার জীবন আসলে আমি বাসায় থাকবো না। আপু আপু আমি বলতেছি আমার জীবন আসলে আমি বাসায় থাকবো না। একজনের রিয়াকশন এমন শটিং কাউকে দিও না আল্লাহ। ও আখি লাগে না উঠতাছে খালি। এনার বিশ্বাস নাই। আপু আপনারা দেখলে আয়েশের ফিলিংসটা আমি বুঝতেছি, ও কত চঞ্চল হইব। দাঁড়া আমি যাও করতে। দাঁড়া আমি জামাটা বাইরে পড়ব। যা। আরে দেই না নেই। আল্লাহ। অনেক কষ্টের পরে আমরা ছাদে উঠলাম ফাইনালি। তো ছাদে এসে এখন হচ্ছে ওদের গোসল করাবো, যেহেতু ওদের হলদি আগেই হয়েছে, মানে হলুদ নাইট যেটাকে বলে আর কি। তো এখন জাস্ট একটু গোসল করাবো, ফর্মালিটিস আর কিছু না। তাই বাসার মুরব্বীরা কেউ আসে নাই, কেউ রাজি হয় নাই, বলছে তোমাদের এনার্জি থাকলে তোমরা যাও, আমরা ভাই কেউ যাব না। তাই কেউই আসে নাই, শুধু আমরাই গোসল করাইছি। আর যেহেতু আমরা আছি আর কাকে লাগে, এখন তো তাদের বয়স হয়ে গেছে, আমরাই তো এখন সব কিছু করবো, আমাদেরই তো দায়িত্ব। সেই জন্য আমরাই সুন্দর করে ওদেরকে গোসল করালাম। তো এখানে বলতেছে যে বিয়ে ক্যান্সেল করো, তাও আমি গোসল করবো না। ওদের জন্য কিন্তু গরম পানি উঠাইছি হচ্ছে খালাকে দিয়ে, তারপরও ওরা আর কি গোসল করতে রাজি না, এমন একটা অবস্থা। আসলে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো এই জন্য আমার কিন্তু অলরেডি ঠান্ডা লেগে গেছে। মানে বাসার মধ্যে এত জোড়া জুতা, আমার নিজেরই 3 জোড়া, আর সবার তো আছেই, এর মধ্যে রুমে পরার আর কি। তাও আমি জুতা খুঁজে পাই না। এই বিয়ের মধ্যে কে কাটটা পড়ছে কোনো ঠিক নেই। আর মোজাগুলোও পাচ্ছিলাম না, তাই যে মোজা পরে থাকবো। আমার ঠান্ডা লেগে গেছে ফ্লোরে হাঁটতে হাঁটতে, বাইরের বাতাস লাগতে লাগতে একদম নাকটা বন্ধ। তোমরা ভয়েস শুনে হয়তো বা বুঝতেছো। এখানে তোমাদের আখি আপুর বসার সিস্টেম করে দিল তোমাদের ভাইয়া, যাতে ও বসতে পারে, যাতে ওর কষ্ট না হয়। তো এখানে এখন রাখিগুলো বের করছি, ভাবছি যে আমরা কার কোনটা পড়তে হয় জানি না, আমরা যেটা ভালো লাগছে যার হাতে তার হাতে ওটা পরাই দিছি ম্যাচিং ম্যাচিং করে। তো এটা তোমাদের আখি আপু বলতেছিল যে না নিয়ম এইটা না, আসলে আমরা জানি না কোনটা নিয়ম, তাও পরাই দিছি, মনে করি যে এইগুলো দিয়ে আসলে কিছু হয় না। তো এখন এগুলো রাখি পরায়, তারপর একটু হলুদ লাগাই দিব, হলুদ লাগাই তারপর গোসল করাবো। তোমরা হয়তো বা একটা ভ্লগ অল্প একটু দেখেই কমেন্ট করে ফেলো, বা বুঝে মানে অনেক কিছু নিজেকে মনে করো যে বুঝে গেছি, এখন তাড়াতাড়ি কমেন্ট করি তাহলেই হবে। একটু কষ্ট করে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমার কমেন্টের অ্যান্সারটা ভিডিওতেই আছে। যেমন অনেকেই কোশ্চেন করো আহাদ ভাইয়ের কয়টা আম্মু, কিছুদিন না 1 বছর আগে একটা ভিডিওতে দেখছিলাম তার অন্য একজন মা। আচ্ছা তোমাদের কি মনে হয় যে আমরা এত খারাপ, এত অসভ্য যে ওরকম বৃদ্ধা মা থাকলে তাকে গ্রামে একা একা রেখে আমরা শহরে থাকতাম? সে ছিল আমাদের চাচি শাশুড়ি, মানে তোমাদের ভাইয়ার চাচি। তো চাচিকে ও মা বলে ডাকে, চাচিকে কি মানুষ মা বলে ডাকে না? তোমরা কি কেউ ডাকো না? মানে মা ডাকলে কি সে মা হয়ে যায়? ওই ভিডিওতেই কিন্তু আমরা বলে দিছি যে সে আমাদের চাচি শাশুড়ি, তোমাদের ভাইয়ার হচ্ছে চাচি। তো সেই ভিডিওটা না দেখে তোমরা প্রতিটা ভিডিওতে কমেন্ট করো এখন যাকে দেখি সেই মা হইলে আগের জনকে। ভাই রে ভাই, তোমাদের মানে এতটুকু ধৈর্য নাই যে যদি এত আমার জানার ইচ্ছা থাকে তাহলে আমি ভিডিও দেখি, আর যদি না থাকে ইচ্ছা ভিডিও দেখা দেখো না, যাই না না কমেন্ট করতে হবে, জানতে হবে, কমেন্টে অ্যান্সার পাইতে হবে। এত কি সম্ভব? হাজার হাজার কমেন্ট আসে যে সেই কমেন্টের 1 বছর আগের ভিডিওর কমেন্টের অ্যান্সার এখনো দিয়ে যাব? এটা কি আদৌ সম্ভব? পরে আবার নিজেরাই কমেন্ট করো আমরা কেন রিপ্লাই দেই না। তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ির মানুষ যে মিষ্টি নিয়ে আসছে, দেখি এখন সেই মিষ্টি খাই একটু আমরা। টাঙ্গাইলের মিষ্টি, ও কি সুন্দর মিষ্টিগুলো। আগে আমি সত্যি খাবো, বিসমিল্লাহ নে। সরি এমন করে কেন? ওর তো মিষ্টি ভালো লাগে না। তুই বলতো খাটলি একটু খাই রাখাম না, বলো তো খাটিলে খাইছে খালি ভিডিওর। আরে কেন অভদ্র মানে সব লয়ে গেল, দেখ দেখ পুরো মিষ্টিটা লয়ে গেল। আরে তুই গোসল করবি না? এরকম জীবনে কোনো মিষ্টি খাইতে পারতাম। এই সরি আর সারা এক খায় না তোর মতো। এটা টাঙ্গাইলের দুধের মিষ্টি। ওয়াও, এখন আমি খাবো এটা। এটা এখন আমি খাবো, বিসমিল্লাহ। দেখা দে থামি রে।
সব রান্না বান্না চলতেছে, এখানে ডিম সিদ্ধ কাটাকাটি হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি পার্লারে গেলাম। হ্যাঁ আপনারা সব কিছু করেন, কিছু লাগলে উপরে থেকে আনায়েন। চল আজকে আমরা সবাই একসাথে যাচ্ছি। রিয়া কই গেল? ক্যামেরাটা দেখেও দৌড় দিছে। কালো দেখা যায় তাহলে কি রিয়া দেখে আগে ঘুমটা দিছে দেখ। আমার সমস্যা কালা দেখ ফর্সা দেখ যা দেখ আমি তাতেই অনেক খুশি। কনফিডেন্স আমার সবার মুখে হাত দিয়ে রাখছে দেখছো। তো এখন আমরা যাচ্ছি পার্লারের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 1টা সময় যাচ্ছি, আল্লাহ জানে কয়টায় আসতে পারি। আর ওদিকে ছোট আপু হচ্ছে একবারে পার্লারে চলে আসবে। ছোট আপুর আজকে ডিউটি ছিল তো ডিউটি করে একবারে পার্লারে চলে আসবে। আর হচ্ছে আমরা সবাই সাজুগুজু করে আসবো। আর আমাদের শ্বশুর শাশুড়িও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই বাসায়। এদিকে সব বেআইন সব এক করে দিছি, এক জায়গায় গল্প করতেছে। মুনথার বাবা, মুনথার চাচারা, তারপর হচ্ছে আখির বাবা সবাই আছে এখানে। আমার বাবাই উপস্থিত নাই। ইনশাল্লাহ প্রোগ্রামের সময় সে পাবে। আসলে যারা প্রবাসী তারা জানো চাইলেই ছুটি ম্যানেজ করে আসা যায় না সবসময়। আর এটা আমাদের সাডেন প্ল্যানে যেহেতু হওয়া, আর এটা তো শুধুমাত্র কাবিন। সো যখন প্রোগ্রাম হবে তখন ইনশাল্লাহ সবাই বাবাকে দেখতে পারবা যদি বাবা আসতে পারে। আর আমরা যাই আমরা কিন্তু সেম করব না, এই কারণে আসতে পারবে ইনশাআল্লাহ আসতে পারবে। কারণ তখন আমরা সাডেন প্ল্যান না, আমরা আগে থেকেই প্ল্যান করে তারপর করবো এই প্রোগ্রামটা। যেমন এই 6 মাস ধরে আমরা খালি প্ল্যানই করবো আখি কবে কি করবো। আর আমি একটা জিনিস বুঝছি এবার কি জানো, আমার আইডিয়া হয়েছে প্রোগ্রাম করলে কিভাবে করতে হয়। যে একদিন হলুদ, তারপরের দিন রেস্ট, মেহেন্দির পর একদিন রেস্ট, তারপর হলুদের পর একদিন রেস্ট, বিয়ের পর একদিন রেস্ট নিয়ে আবার বউ ভাত। প্রত্যেকটা প্রোগ্রামের পর একদিন করে যদি গ্যাপ দেই মাঝখানে তাহলে সবার রেস্ট হবে, ঘুম হবে, সবকিছু হবে আর সুন্দরভাবে প্রোগ্রামটাও হবে। যাই হোক আমাদের কিন্তু তাড়াহুড়োর মধ্যেও সুন্দরই হচ্ছে এখনো পর্যন্ত যা যা হয়েছে আলহামদুলিল্লাহ। হলুদের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে, আমরা সবাই এত সুন্দর ম্যাচিং পরছি। আজকেও সবার সিমিলার কালার, একদম ব্রাইডের বাদে সবার ড্রেস সিমিলার কালার পরলেই তোমরা দেখতে পারবা। আমরা এইভাবে কিনছি যে সবারটা সিমিলার, কিন্তু যার পছন্দ। শুধু রিয়ার পছন্দে কিনতে পারি নাই কারণ রিয়া তখন উপস্থিত ছিল না। আর রিয়ার সাইজ পাওয়া খুবই কঠিন ভাই। ও চিংলা কত একটা, ওর সাইজ ছোট কিনছি সেটাও আর চাপান লাগছে বুঝো। আর ওই দোকানে মাস্টার্ড কালার আর কোনো ড্রেস ছিল না, আমরা সবগুলো নিয়ে নিয়েছি। চিংলা কদু মানে ছোট যে কদুগুলো থাকে না চিকন, ওইগুলো দেখছো ওই যে আমরা বুঝি। এখন আমরা যাই যে দেখি আজকে। তবে আজকে তোমরা সবাই বলবা কি জানো, বউর চেয়ে আমাদের ড্রেস গর্জিয়াস বেশি। কালারের জন্য এমন লাগতেছে, ওরটাও গর্জিয়াস, ওটা লাইট পার্পল কিন্তু আমাদেরটা ডিপ পার্পল, এই জন্য এত বেশি গর্জিয়াস। কিন্তু আমাদের শাশুড়ি মা এবং আমার আম্মু আমাদের এটাই পড়তে বাধ্য করতেছে। দেখি যদি বেশি ওয়েট লাগে আইসা আমরা চেঞ্জও করতে পারি। আগে যাই দেখি কি করি। ড্রেসটা জাস্ট দেখো এত বেশি গর্জিয়াস। আমি কিন্তু আগেই তোমাদের কাছে বলছি যে আজকের বিয়ের ড্রেসটা আমাদেরটা অনেক বেশি গর্জিয়াস। তবে অবশ্যই হ্যাঁ মুনতাহারটা লেহেঙ্গা আলাদা, কিন্তু এটাও কম গর্জিয়াস না। মানে এটা দিয়েও হয়তো বা কাবিনে পরা যেত আর কি, এমন অবস্থা। তো এটা হচ্ছে মুনতাহার লেহেঙ্গা। তো ওকে রেডি করতেছে এখানে। এরপরে হচ্ছে মনে করো আমিও বসে পড়ছি, আখিও এক পাশে বসে পড়ছে। তারপরে আখির বোনের মেকওভার করা হবে, যেহেতু তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে তাই সবাই আর কি আস্তে আস্তে করে মেকওভার নিয়ে নিচ্ছি। তো আজকে আমি বলছি আই লুকটা একদমই সিম্পল রাখার জন্য, যেহেতু ব্রাইড যাতে ওকেই ব্রাইড লাগে, আমাদের যাতে বউ না লাগে। আর আমাকে আর আখিকে একদম সেম আই লুক দিতে বসে। আর তোমাদের আখি আপুর ইচ্ছা মতো হচ্ছে হেয়ার স্টাইলটা করতেছে। ওকে এভাবে কার্ল করলে কিন্তু অনেক কিউট লাগে, আর ওরও এটা খুব পছন্দ। তো এদিকে মুনতাহার হচ্ছে লুকটা হচ্ছে প্রায় দেখো ওকে আজকে এত প্রিটি লাগছে, একদম পুরা পুতুল লাগছে। আর এদিকে দেখো যখনই ক্যামেরাটা দেখছে রিয়া তখনই হাত দিয়ে মুখটা ঢেকে ফেলছে, ও মানে ক্যামেরার সামনে আসতেই চায় না। আর এদিকে আমার হেয়ার স্টাইলটা হচ্ছে আপু করে দিছে, মানে মৌসুমী আপু, এই পার্লারের ওনার আপু আর কি বুদ্ধি দিছে যে এইভাবে করো। তো খুবই সুন্দর হয়েছে, যেহেতু আমার লং হেয়ার তাই আমি চাইলেই যে কোনো হেয়ার স্টাইল করতে পারি না, মানে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে মুনতাহার জুতাটা, আমি বললাম জুতাটা একটু দেখাও, অনেক ইউনিক। তো জুতাটা খুবই ভালো লাগছে। আর সেম জুতাটা আমারও আছে, কিন্তু তোমাদের আখি আপু কিনছে পার্পল কালার, হোয়াইট আর পার্পল, এই সেমটা কিনে নেই। সেমটা কিনলে দেখছো আমাদের তিনজনেরই সেম হয়ে যেত। এখন অনেকেই না দেখেই না জেনেই কাহিনী কমেন্ট করবা যে তিশা আপু ভাইয়ের বউকে পেয়ে এখন শুধু ভাইয়ের বউর সাথে ম্যাচিং করে, সতীনের সাথে করে না। ভাই আমার সতীনেরও তো একটা পছন্দ আছে, তো সবকিছু সে আমার পছন্দে কিনবে না, তাই না? আর এখানে হচ্ছে মুরব্বি
মানে এতগুলো মুরব্বি দেখে আমার এটাই মাথায় আসছে। তো এখানে যে ব্লেজার পরা বসা দেখতেছো এখানে চেয়ারে, সে ছিল আমাদের শ্বশুর, আমার তোমাদের আখিয়াপুর মানে তোমাদের ভাই আর বাবা। আমি আস্তে আস্তে সবাইকে দেখাবো যে কে কোনটা। তো মুনথা এখানে কান্না করতেছে অনেক বেশি, একদম বিয়ে শুরু হওয়ার আগে থেকেই ও কান্না করতেছে, যে জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। আর এদিকে হচ্ছে কাজী সব লেখালেখি করতেছে আঙ্কেল, এই জন্য আমি বসা ছিলাম। আর আমার শ্বশুরের পাশে মানে আমার সামনে যে বসা সে হচ্ছে আখির বাবা, মানে আমার একদম আমি যে চেয়ার ধরে দাঁড়াইছিলাম ওখানে যে বসা ছিল সে ছিল হচ্ছে তোমাদের আখিয়াপুর বাবা, যাকে আমিও বাবা বলে ডাকি। আর ওই পাশে হচ্ছে, আর এই ডান পাশে যে এসে মাত্র বসলো সে হলো মুনতাহার বাবা। আর মুনতাহার বাবার পাশে যে ছিল সে হচ্ছে মুনতাহার বাবার কলিগ, যাকে সে নিয়ে আসছে। আর ওই পাশে হচ্ছে আঙ্কেল কাজী, আর কাজীর পাশে হচ্ছে কাজীর সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে সে। আর ওই যে দেখতেছো এখন আবার পাশাপাশি দুইজন বসছে, আমার সামনে হচ্ছে আখির বাবা, আখির সামনে হচ্ছে মুনতাহার বাবা, আর তার পাশে তোমাদের ভাইয়ার সামনে হচ্ছে তোমাদের ভাইয়ার বাবা। তো আশা করি সবাই বুঝতে পারছো কারা কারা বিয়েতে আছে এবং কে কি। তো এখানে সবাই পাঞ্জাবি সবার জন্য কিনে রাখছি, এখন আমার দেওয়া হয় নাই, বাবারটা দিয়ে দিছিলাম মানে আমার শ্বশুরেরটা, সে পরে আসছে। আর তাদের দুজনকে এখন এই যে এখানে লেখালেখি শেষ হলে আমি রেডি করতে নিয়ে যাব দুই বাবাকে, মানে আখির বাবাকে আর মুনতাহার বাবাকে। আমার বাবা এখানে নাই, কারণ আমার বাবা বাহিরে থাকে। তোমরা তো আজকে থেকে আমাদের ব্লগ দেখো না, তারপরেও কি বলবো, নতুন ভিউয়ার্স যারা তারা তো জানে না, প্রতিনিয়ত কমেন্ট করে, তাই তাদের জন্য বললাম। আমার বাবা বাংলাদেশে থাকলে এখানেই থাকতো, আর যারা প্রবাসী তারা অবশ্যই জানো চাইলেই ছুটি নেওয়া যায় না, এত সহজ না। তো আমি এখানে তাদেরকে ডেকে ভিতরে নিয়ে গেছি যে বাবারা একটু চলেন, একটু কাজ আছে। আর এদিকে হচ্ছে মুনথার সিঙ্গেল ফটোশ্যুটগুলো নেওয়া হচ্ছে। এসেই আমি একটু ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি ওদের ফটোশ্যুট শুরু করে নাই, কিচ্ছু শুরু করে নাই। তারপরে আমার এত জিদ উঠছে, আমি তোমাদের ভাইয়ের উপর চিল্লাইছি যে আমি যেখানে যাব না সেখানে কি একটা কাজও হবে না, ফটোশ্যুটের দায়িত্বটাও কি আমার? ওরা কেন এখন ওদের কাপল সিঙ্গেল তুললো না, এখনও কেন ছবি তোলা হয় নাই, কাজই চলে আসছে, এখন বিয়ে পড়াবে নাকি ছবি তুলবে? মানে একটু রুডলি বলছি, আমার যেটা ভুল হয়েছে। আসলে কি আমি দেখতেছি কি আমি যে পাশে যাচ্ছি না সেই পাশটা হচ্ছে না, আসলে ওরা সবাই তো এটা ম্যানেজ করতে পারতো, তাই না? আমি ঘুমেছিলাম প্রায় আধা ঘন্টার মতো, সেই আধা ঘন্টা ওদের কতগুলো ছবি তোলা হয়ে যেত। এখন কাজীকে বসে রেখে এখানে এই পাশে ছবি তোলা হচ্ছে, এটা কি সুন্দর লাগতেছে। তো এখানে দেখো আখির বাবা সাক্ষী হিসাবে সিগনেচার করতেছে। মাশাল্লাহ আখির বাবা মানে আমাদের প্রত্যেকের বাবাই, বাবা তো বাবাই, অন্যরকম একটা লুক তাদের। আর আখির বাবা খুবই মাটির মানুষ, সেম মুনতাহার বাবাও। তো আখির বাবার পাশে যে ছিল সে হচ্ছে মুনতাহার বাবার হচ্ছে কাকা। তো এরকমই আশা করি আমি যেভাবে বলছি তোমরা বুঝতে পারছো যে কে কোনজন। তো এখানে এখন কি যেন বলে ইয়া নিয়ে কথা হবে, ও আমার শ্বশুরও হচ্ছে সাক্ষী ছিল। তো এখন সবাই মিলে যাচ্ছে মুনতাহাকে সিগনেচার করায়, তারপর হচ্ছে মুনতাহাকে কবুল বলাবে, না আগে সিগনেচার করাবে মেবি, তারপরে হচ্ছে কবুল বলাবে। তো এটা আমাকে ডাক দিচ্ছে যে দিদিয়া তুমি আমার পাশে আসো, তো আমি চলে আসছি। তো এই যে পাশে ডান পাশে দেখতেছো তিনি হচ্ছে আখির বাবা। তো সে খুবই দায়িত্ব নিয়ে সব কিছু করছে, একদম অনেক বেশি দায়িত্ব পালন করছে। আর সাথে সাথে আমার শ্বশুর সে তো আসেই, সে তো করছেই, কিন্তু আখির বাবা হচ্ছে একদম আমার বাবার পজিশনটা নিছে আজকে। এমনভাবে কথা বলছে মুনতাহার বাবার সাথে যে আমি ছেলের বাবা, আপনি মেয়ের বাবা, আপনি বলেন কাবিন কত চান। কারণ আমরা চাইছি যে আমাদের কাছে কাবিন দেয়া কোনো ম্যাটার না, কারণ আমি জানি আমার ভাই কখনোই মুনতাহাকে ছাড়বে না। আল্লাহ না করুক ওদের মধ্যে যাতে কখনো ছাড়াছাড়ি না হয়, সারা জীবন ওরা একসাথে থাকে। আমরা চেষ্টা করব ওদের আগলায় রাখার, আমরা তো সবাই আছি। তো তোমরাও সবাই দোয়া করবা যাতে ওদের দাম্পত্য জীবন সুখের হয়। আর মেয়েটা কন্টিনিউ কান্না করতেছিল। আসলে একটা মেয়ের জন্য সব থেকে কঠিন মুহূর্ত হচ্ছে এটা, যে বিয়ে হয়ে যাচ্ছে, এটা সব থেকে কঠিন মুহূর্ত। তো আখির বাবা আসলেই সে আমার বাবার দায়িত্ব পালন করছে, যেহেতু আমার বাবা এখানে ছিল না। তাই তো আমি সবার কাছে কৃতজ্ঞ যে সবাই আমাদেরকে এত ভালোবাসে, সেটা আখির বাবা বলো, মুনতাহার বাবা বলো, আহাদের বাবা বলো, সবাই আমাদের আগলে রাখে, খুবই ভালো লাগে। তো এখানে সিগনেচার করা শেষ, তারপরে ওর টিপসইও দেওয়া শেষ। তো ওই সময় একটু মাথায় আমরা ওনাটা দিয়ে দিছি যেহেতু বউ, তাই। তো তারপরে স্বামীর পালা, স্বামী এখন সিগনেচার করবে। আর আমার আম্মু তো আজকে একটু সাজুগুজু করে নাই, কান্না করতেছে শুধু। আসলে এটা সুখের কান্না, ছেলে বড় হয়ে গেছে, বিয়ে করতেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, সংসার করতেছে। তো আমি আল্লাহর কাছে সারা জীবন বলবো মুনতাহা এখন আমাদের সাথে যেমন আছে সারা জীবন যাতে এমন থাকে। তোমরা সবাই দোয়া করবো, অনেক সহজ সরল একটা মেয়ে। আসলে আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে, আমার শুধু কান্না আসে বারবার এটা ভেবে যে ওদের দুজনকে কত কিউট লাগে, মাশাল্লাহ। আমার এটা ভেবেই কান্না পায় যে মুনতাহাকে কেন আরো আগে পাই নাই,
ওকে কেন আমাদের জীবনে আরো আগে পাই নাই। ও এত ভালো একটা মেয়ে, যেটা আমি বলে বুঝাইতে পারবো না। আল্লাহ সারা জীবন ওদেরকে বাঁচায় রাখুক। তো এখানে আম্মু কান্না করতেছে আমার ভাইকে ধরে। আসলে মা তো, মায়েরা এমনই, মায়েদের কষ্ট হয়। আর এটা একটা কি সুখের কান্না, যে ছেলে কত বড় হয়ে গেছে, তারপর আমার বাবা দেশে নাই, সবকিছু মিলে আম্মু একটু ভেঙে পড়ছিল। তো সবাই মিলে আমরা আম্মুর পাশে ছিলাম। তাই আমি না আমার কান্নাটা খুব কষ্টে চাপায় রাখছি, যে আমিও যদি কান্না করি তাহলে তখন আম্মু কি করবে। আম্মু মুনতাহা দুইজনই কন্টিনিউ কান্না করতেছে, যার জন্য হচ্ছে আমি নিজের কান্নাটাকে থামায় ফেলছি। আমি হাসি মুখে সবকিছু সামাল দিছি, কিন্তু আমার বুকটা কিন্তু ফেটে যাচ্ছে। খুব চিল্লায় চিল্লায় কান্না করতে ইচ্ছা করতেছে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুখ দিছে, এভাবে আমি আমার ভাইকে বিয়ে করাইতে পারছি। আল্লাহ এতটুকু সামর্থ্য দিছে, বা আমার ভাই তার ভালোবাসার মানুষকে পাইছে, মুনথা তার ভালোবাসার মানুষকে পাইছে। এটাই সব থেকে বড় পাওয়া। আর দেখো আমি বারবারই বলছিলাম আখির বাবা আমার বাবার দায়িত্ব পালন করছে। সে কিন্তু দেখো স্টিল এখানে দাঁড়ায় আছে, যখন হচ্ছে কবুল পড়ানো হচ্ছে, পুরোটা সময় সে দায়িত্ব নিয়ে তারপর করছে। আর আমার কেনা পাঞ্জাবি কিন্তু পরাই দিছি আমি দুই বাবাকেই। আর তিনজনই এখন সেম পড়া। আমার খুবই ভালো লাগছে। আমি অনেক বেশি আমার বাবাকে মিস করছি, যে 4 জন থাকলে 4 জনই সেম পাঞ্জাবি পরতো। যাই হোক, তো মাঝে মাঝে কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। সব সুখ মানুষের কখনো একসাথে হয় না। আর এখানে আরও অনেক মুরব্বীগণ দেখতেছো, যারা আমাদের বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে যাদের যাদের হচ্ছে ইনভাইট করা হয়েছে সবাই চলে আসছে। তো ভালো হয়েছে যে বিয়েতে সবাই ছিল, সবার দোয়ার একটা ব্যাপার আছে। তো এখানে আমরা সুযোগে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, যে জানি এরপর আর ছবি তোলার সুযোগ পাবো না, আজকে খুবই ব্যস্ততার মধ্যে যাবে। তুমি আসলে যেভাবেই প্ল্যান করো না কেন, তোমার প্ল্যান মতো কখনই কোনো কিছু হবে না। সবসময় আল্লাহ যেমন চাবে তেমনই হবে। দেখো আমাদের কিন্তু ইচ্ছা ছিল ওদের বিয়েটারও 6 মাস পরে করাবো। আলিশা আয়াস দুইজনই বড় হবে ইনশাল্লাহ তারপরে। কিন্তু ওই যে একদিন আমরা সাডেন প্ল্যান করতে করতে আসলে জানি না কিভাবে প্ল্যানটা হয়ে গেল। এর মধ্যেই আব্বুকে কল দিয়ে কথা বললাম, বললো ঠিক আছে কাবিনটা করে রাখতে পারো, আমি আসার পরে না হয় প্রোগ্রামটা বড় করে করব। সেই ছোট পরিসরের প্রোগ্রামটা করতে করতে এরকম মানে মিডিয়াম হয়ে গেল আসলে। তারপরেও বলতে গেলে আমাদের বাসার এখানে কিন্তু বাইরের কোনো গেস্ট নাই। আমাদের বিল্ডিংয়ে যারা, তারা কিন্তু আমাদের ঘরের মানুষ। আর আমার পরিবার যেমন আমার ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে, সেটা আমার আম্মুকে তো দাওয়াত দেওয়ার কিছু নাই, তাই না? সেরকম কিন্তু আখির আব্বু আম্মুকেও দাওয়াত দেওয়ার কিছু নেই। যদি তারা আমার আব্বু আম্মু হতো, তারা অবশ্যই তাদের ছেলের বিয়েতে উপস্থিত থাকতো। সেম তোমাদের ভাইয়ের বাবা মা, যদি তাদের সন্তানের বিয়ে হতো তারা উপস্থিত থাকতো, তো তাদেরকে দাওয়াত দেওয়ার কিছু নাই। তো অনেকেই বলছো আলিশার শ্বশুরবাড়ির মানুষজন কোথায়? দেখো তারা আমাদের আত্মীয়, সে আমাদের স্পেশাল আত্মীয়। তাকে সেখানেই দাওয়াত দিব যেখানে আমি সেরকম একটা প্রোগ্রাম করব দাওয়াত দেওয়ার মতো। আমি তো সেরকম কিছুই করি নাই। সো আমি তাদেরকে যদি এখানে দাওয়াত দিতে যাই, তাহলে আমার দাওয়াত দেওয়ার মতো মানুষের অভাব নেই। তাহলে যে আমার ননাস আমার বাসায় থাকতো, আমার চাচাতো ননাস, তাদেরকে দাওয়াত দিতে হইতো। তারপরে হচ্ছে ইরফানকে তো আমরা আসতে বলছিলাম, ওর এক্সামতে আসতে পারে নাই। তারপরে এরকম আরও অনেক মানুষ আসছে। তাহলে আহাদের ওই একটা চাচাতো বোনকে যদি দিতে যাইতাম, আহাদের আরও চাচাতো ভাই আছে, আরও চাচাতো বোন আছে, ফুফাতো বোনরা আছে, আমাদের আরও বাসার পাশেও ওর ফুফাতো বোন আছে, তাদেরকেও বলি নাই। সো আমার মেয়ের শ্বশুরবাড়ির মানুষকে যদি আমি দাওয়াত দিতাম, সেই ক্ষেত্রে তো আমি একটা টানাপোড়েনে পড়ে যেতাম, একটা কথার মধ্যে পড়ে যেতাম যে মেয়ের শ্বশুরবাড়িকে বলছো, নিজের শ্বশুরবাড়ির মানুষজনকে দাওয়াত দেওয়া নেই। সো সেটা আমি কিভাবে করি তোমরাই বলো। সো তাদের যদি আমাদের কাছাকাছি থাকতো তাহলে ডাক দিয়ে নিয়ে আসতাম, যেহেতু এটা দাওয়াতের একটা বিষয়। সো আমি তো এইভাবে দিতে পারি না যে আমার মেয়ের শ্বশুরবাড়ি দেখে আমি শুধু তাদেরকেই আনবো। না, যাদের যাদের হক, আমি যখন দাওয়াত দিব প্রত্যেককে দাওয়াত দিব। আমি জানি না তোমরা আমাকে কতটুকু চিনতে পারছো, বাট আমি কখনো কাউকে ঠকাতে চাই না। আমার মেয়ের শ্বশুরবাড়ি দেখে তাদেরকেই আমি সবার আগে দাওয়াত দিব। বাট এদিকে আমার শ্বশুরবাড়ি আখির, তাহলে আখিরও তো আরও আত্মীয় স্বজন আছে, তাদেরকেও তো দেওয়ার দরকার ছিল। আখির খালাতো বোন আছে, খালা আছে, ফুপুরা আছে, তারপর আমার আরো আত্মীয় স্বজন আছে, আমার চাচাতো বোনরা, আমার হচ্ছে মামা, তার অনেক মানুষ ছিল তাহলে দাওয়াত দেওয়ার মতো। আমার আম্মুর ফুপি বলো, আমার আম্মুর ফুফাতো বোনরা বলো, তাহলে তো সবাই বলবে যে আমাদের কেন দাওয়াত দিলা না। আর এখানে তুমি যাদেরকে তোমরা দেখতেছো সবাই আমরা পরিবার। আমার বাবা এখানে নেই, আমার মা, আমার ভাইয়ের তো বিয়েই, তারপর আমার শ্বশুর শাশুড়ি, আখির বাবা মা, এরা তো আমরা একটা পরিবার, তাই না? এখানে তো দাওয়াত দেওয়ার কিছু নাই। আর কাজী তো আসবেই। আর আমাদের বিল্ডিং এর মানুষজন, দেখো বিল্ডিংটা এরকম ভাবে সাজাইছি, এটা হক। আল্লাহ বলে যে
আগে তুমি পাড়া প্রতিবেশীদেরকে দেখো, তাদের সাথে ভালো সম্পর্ক রাখো, তারপর আত্মীয় স্বজন। সো তারা আমাদের প্রতিবেশী, এখানে তাদের দোয়ারও একটা দরকার আছে। এই বিল্ডিং একটা বিয়ের ফাংশন চলতেছে, তো তারা এটা বুঝবে না ছোট করে করতেছি না বড় করে। সো তারা এটা তাদের হক আমি মনে করছি, তাই তাদেরকে আমি বলছি। এছাড়া যে রিফাতকে চিনো তোমরা, আমাদের এত ভালো বন্ডিং, রিফাতকেও কিন্তু আমরা দাওয়াত দেই নাই। রিফাত কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফটোগ্রাফার হিসাবে আসছে, সেম রবিউলও কিন্তু সিনেমাটোগ্রাফার হিসাবে আসছে। আর জিহাদ তো আমাদের বাসারই, আর আরিফও তো আমাদের বাসারই, ওরা তো আমাদের বাসায় থাকে, ওদের আর কি দাওয়াত দিব। মৌ মারিয়া ওরা আমাদের হেল্পিং হ্যান্ড, আন্টি আমাদের হেল্পিং হ্যান্ড। সো এখানে বাইরের কাউকে দেখবা না যে আমরা দাওয়াত দিছি, যারাই আছে সবাই আমাদের নিজস্ব মানুষজন। সো এই তো আলহামদুলিল্লাহ ওদের বিয়ে পড়ানো শেষ, সবাই এখন মিষ্টি মুখ করতেছে এক এক করে, সবকিছু কবুল পড়ানো শেষ, সবকিছু শেষ। আমি আমার ননসকে অনেক বেশি আদর করতেছি, কারণ আপু রেডি হয়ে আসতে আসতে মানে বিয়েটা হয়ে গেছে। আসলে এত মানুষকে অপেক্ষা করাইতে পারি নাই, এতগুলো মুরব্বী, আমি যে তাদেরকে বলবো একটু আমার ননসের জন্য ওয়েট করেন। আর আপু বলতেছিল যে আমি তাকে ছোট আপু ডাকি, সবাই আমরা তাকে ছোট আপু ডাকি, কারণ আমার হাজব্যান্ডের একজন বড় বোন ছিল যিনি মারা গেছে অনেক বছর আগে, তাই তখন থেকে তাদের অভ্যাস আমার এই ননসকে ছোট আপু ডাকে। আর আমার এখন অভ্যাস হয়ে গেছে, আখিরও অভ্যাস হয়ে গেছে। তো ছোট আপু বলতেছিল যে না, আমার জন্য কাবিনটা আটকাও না, কাবিনটা করে ফেলো, মানে বিয়ের কাজটা করে ফেলো, আমি এসে বাকিগুলো সবকিছু করব। তো সেরকমই তো মুন্থা এখানে অনেক কান্নাকাটি করছে, ওর চোখের লেন্সটা আমি খুলে দিছি। তো এখন খাওয়ার পালা, সবাই খাওয়া দাওয়া করবে। এদিকে বাসর ঘরটা আমাদের মনের মতো সাজানো হয় নাই, সেই জন্য এই যে মুন্নাকে দেখতেছো, ও কিন্তু মইনুল স্টাইলের। তো ও আমাদের নিজস্ব, এটাও কোনো দাওয়াত না, ও কাজ করতে এখানে নিজে ইচ্ছা করে আসছে যে হ্যাঁ আমিও দায়িত্ব পালন করব, কারণ আমরা পারতেছিলাম না, আমাদের আরো মানুষ দরকার ছিল। তো আর ভাইগনা আরিফ, সে তো ভাইগনা। তো এখানে না ওই স্পেশালি যে কারো পরিবার দাওয়াত দিছি বা কাউকে যে দাওয়াত দিছি সেরকম কেউ নাই, ঠিক আছে। তো এখন হচ্ছে এখানে সবকিছু সাজানো হচ্ছে, বাসর ঘরটা রবিউল আর মুন্না হচ্ছে দায়িত্ব নিচ্ছে বাসর ঘর সাজানোর। আর আমরা সবাই যে যেমনি পারছি কাজ করতেছি, সবাইকে সার্ভ করতেছি খাবার দাবার যতটুকু পারছি, যেভাবে এফোর্ট দেওয়ার ট্রাই করছি, সবাইকে একদম মানে আপ্যায়ন করার। জানি না কতটুকু পারছি, হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, বাট মনে প্রাণে চেষ্টা করছি সবাইকে আপ্যায়ন করার জন্য। তারপরে আস্তে আস্তে সবাই নিজেদের মধ্যেও হচ্ছে দেয়া শুরু করি। আর ভাই বাড়ি সাজানো দেখে এখানে হচ্ছে হিজড়ারা চলে আসছিল, যারা থার্ড জেন্ডার আর কি, তারা চলে আসছিল। তো তারা নিচ থেকে হচ্ছে ভাইগনা আরিফকে ধরছিল একদম, ওর অবস্থা নাজেহাল করে দিছে। 10,000 টাকা চাইছিল, পরে 5,000 টাকা দেয়া লাগছে, তারপর ওরা চলে গেছে। তো এখানে খাবার বাড়া হচ্ছে, খাবার বাড়তেছে কিন্তু আমাদের বাসার যে কেয়ারটেকার রিপন, ওর দায়িত্ব দিছে, ওকে একদম আম্মু হাতটা ধোয়ে সুন্দরভাবে বসাই দিছে যে রিপন তুমি সার্ভ করো, কারণ ওই এটা ভালো পারতেছিল। আর ও এত ভালো, তো আমি কেয়ারটেকার এর জন্যই বললাম, নাহলে তোমরা চিনবা না, আবার বলবা যে রিপন কে, তো এই জন্য বলে দিলাম। কিন্তু সে আমাদের ভাইয়ের মতো, সেরকমই। আমরা কিন্তু দেখো রিপনের যে ওয়াইফ, তাকেও কিন্তু আমরা দাওয়াত দিইনি, কারণ এটা দাওয়াতের কোনো প্রোগ্রামই না। এই জন্যই বললাম যে ও তো কাছে, তাও ওকে হচ্ছে আমার খাবার বেশি করে দিয়ে দিছে যাতে যে ওর ওয়াইফের সাথে খেতে পারে, সেরকম। তো বাসর ঘরটা মোটামুটি সাজানো শেষ, আমি একটু ঝাড়ু টাড়ু দিলাম, দিয়ে তারপর এখন বিছানা চাদরটা সুন্দরভাবে পেতে দিব। আম্মু এই সুন্দর বিছানা চাদরটা নিয়ে আসছে ওদের জন্য, লাল কালার। আমি সাদা আনতে বলছিলাম, বাট আম্মু লাল নিয়ে আসছে, কারণ কি আমি সাদা আনতে বলছি গোলাপের পাপড়িগুলো না হলে সুন্দর লাগবে না, বাট আম্মু লাল নিয়ে আসছে, যে বিয়েতে হচ্ছে লাল চাদরই দিতে হয়, সুন্দর লাগে। তো বাসরঘরটা কিন্তু মোটামুটির মধ্যে সুন্দরই হয়েছে। এখন প্রথমে যেরকম ছিল ওটা আমাদের কারোরই পছন্দ হয়নি, বাট ওরা যেভাবে করছে তাতে অনেক সুন্দর হয়েছে। আর আমার ননাস এত সাপোর্টিভ, মানে যেটা তোমরা বুঝবা না, আসলে এমন ননাস পাওয়া ভাগ্যের ব্যাপার। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালোবাসে আমাদেরকে, এত দায়িত্ববান। দেখতে পারবা আখির সিজারের সময় সে এখনই ব্যাগ প্যাক করে রাখছে, যে কখন আখির হঠাৎ পেইন উঠে যায় আমরা যাতে তাকে কল করি, সে চলে আসে। আর সে যদি ডক্টর না হতো, তার যদি ওখানে কোনো দায়িত্ব না থাকতো, সে অবশ্যই এখনই আমাদের বাসায় থেকে যেত আখির জন্য। কারণ আসলে একজন ডক্টর নার্সের অনেক দায়িত্ব থাকে, সে চাইলেই কোনো কিছু করতে পারে না। পেশেন্টের প্রতি একটা আলাদা দায়িত্ব, আলাদা ভালোবাসা থাকে, যেটা আসলেই তাদেরকে, যেমন আমার ফ্যামিলিতে 2 জন আছে, আমার ননাস এবং আমার খালা, মানে আমার আম্মুর যে ফুফাতো বোন কলিয়ান্টি, সে হচ্ছে নার্স। তো ওর দায়িত্ববোধ এরকম, ও সেই দায়িত্ব ফালায় কখনোই আমাদের বাসায় থাকতে পারে না। সেম আমার ননাসও কি যে কষ্ট করছে ডিউটির ফাঁকে ফাঁকে এসে এসে, তারপর বিয়েতে অ্যাটেন্ড করছে, জানো না কতবার যে মিরপুরে যাতায়াত করছে। তো এটা মানে আপু যে অ্যাটেন্ড করতে পারছে সেটাই আলহামদুলিল্লাহ।
আপুর প্রত্যেকটা বাচ্চা পেশেন্ট তো এই জন্য হচ্ছে আপুর খুব বেশি মায়া ওদের জন্য, তাই আপু এখানে থাকতে পারে না। যখনই ডিউটির সময় হয় আপু চলে যায়। তো এখানে এখন রিং সেরিমনি হচ্ছে, ওরা দুজনকে রিং পরায় দিচ্ছে। তো তখন কিন্তু তোমরা এখন যদি বলো যে মুরব্বীরা কোথায়, মুরব্বীরা সবাই ক্যামেরার বাইরে। দেখো সবসময় সবাই ভিডিওতে আসতে ইচ্ছুক না। সো আমি যতটুকুই করছি ভিডিও, এটা তারা জানেও না যে এই ভিডিও আমি আপলোড দিব বা ভিডিও করা হয়েছে। ফ্রন্ট ফেসে কিন্তু কারোরই ভিডিও করি নাই, তো আমি তোমাদের দেখানোর জন্য করে রাখছি অতটুকু। তো এখানে আর কাউকে ডাকার পরে আসে নাই, বলতেছে তোমরা করো, আমরা এই পাশে দেখতেছি। আর এই অনুষ্ঠান এইগুলা তোমরাই করবা, সেরিমনিগুলো, এটাই নিয়ম। আমরা মুরব্বীরা যাই কি করবো, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি। তো এই পাশে সবাই বসে দাঁড়ায় তারপর দেখতেছিল। আমাদের এটা যেহেতু একদমই ঘরোয়া প্রোগ্রাম, সবকিছু বাসাই হয়েছে। তো এখানে দেখো মালা পরানো হচ্ছে। তো আমি বলতেছি স্বামীকে যে যদি তুমি মুনতাহাকে ভালোবাসো তাহলে তুমি হাঁটু কেড়ে বসো। তো ও তো বসার জন্য রাজি, কিন্তু ওর দুলাভাই ওকে বসতে দিতেছে না। পরে আমি তোমাদের ভাইয়াকে ব্ল্যাকমেল করি, এখানে বলতেছি যে যদি তুমি আমাকে আর আখিকে ভালোবেসে থাকো তাহলে তুমি স্বামীকে সারো, স্বামী হচ্ছে হাঁটু কেড়ে বসে তারপর মালা পরবে। তো এখানে বলতেছে হ্যাঁ আমি তোমাদেরকে ভালোবাসি, বাট ওদের বিয়ের মধ্যে তোমরা দুজন আমার সাথে কেন তুলনা দিচ্ছ। আর আমি যেটা বলি আখি সেটাও বলতেছে যে হ্যাঁ ঠিক, কিন্তু আখি বলতেছে যে হ্যাঁ হাঁটু কেড়ে বস, তারপরে ও মালা পরাবে। ও আমার সাথে সাথে আর কি তাল দিচ্ছে। তা আমরা বলি হ্যাঁ ঠিক আছে, ভালোবাসার পরীক্ষা হয়ে যাক। তো এই যে ফাইনালি শালা দুলাভাই ভালোবাসার পরীক্ষা দিয়ে দিল যে শালাও তার বউকে ভালোবাসে আর দুলাভাইও হচ্ছে দুলাভাইয়ের বউদেরকে ভালোবাসে, যার জন্য হাঁটু গেড়ে বসেই কিন্তু মালাটা পরলো। তো এখন আমরা কিছু ফটোশুট করব সবাই মিলে। আর মাশাআল্লাহ ওদের দুজনকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আসলে বাচ্চা বাচ্চা কাপেল, খুবই ভালো লাগতেছে। অনেক আগে আসলে এরকম বিয়ে হইতো এত অল্প বয়সে, তো এখন অনেক যুগ পরে হয়তো বা এরকম দেখলাম আমাদের পরিবারে এরকম হইলো। আসলে এই যুগে তো দেখা যায় একটা মেয়েরই 30 থেকে 35 বছর বয়সে বিয়ে করে। তো সেখানে ওরা অনেক অল্প বয়সী, দুজনেরই 18 বছর, ওরা কিন্তু সমবয়সী। অনেকে বলছো বউকে দেখে মনে হয় অনেক ছোট, তো ছোটই তো, 18 বছরের একটা মেয়ে আর কত বড়, তো ছোট তো লাগবেই। আর এখন ইনশাল্লাহ বিয়ে যেহেতু হয়েছে, আস্তে আস্তে দেখবা ওর স্বাস্থ্য, ওর চেহারা সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আর এই যে আমার শ্বশুর পাশে দাঁড়ায় আছে, সে খুব কাছ থেকে আমাদের দেখতে খুব পছন্দ করে, আর ফাঁকে ফাঁকে ভিডিও করে সেগুলো স্টোরি দেয়। টিকটক আইডি খুলছে নতুন আবার একটা, সেখানে আপলোড দেয়। মানে সবাই খুব রোমান্টিক আলহামদুলিল্লাহ। তো এখানে মৌ আর মারিয়াকে নিয়ে আমি ছবি তুলতেছিলাম। এই ড্রেসগুলো হচ্ছে মৌকে, মারিয়াকে আর আন্টিকে দিছে আমি, একদম সেম টু সেম। এগুলো অর্গানজার ড্রেসগুলো, কিন্তু ওদেরকে পরে খুব মানাইছে। আর যে কানের দুল ওদেরকে আমি কিনে দিছিলাম, ওরা সেই কানের দুল পরে নেই, যেটা আমি এই ভিডিওতে দেখতেছিলাম। তাহলে ওদেরকে ধরতে হবে যে কেন পরলা না, পুরোনো কানের দুলই পরলা, তাহলে আমার নতুন কিনে দিয়ে লাভ হইলো কি। আসলে যার যার পার্সোনাল চয়েস। তো ওরা আজকে রেডি হয়েছে, খুব কিন্তু সুন্দর লাগতেছে। তো এখানে আয়না দেখায় ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে কে কি দেখো সেরকম বিষয়ে। তারপরে আমার আম্মুর ইচ্ছায় গাড়িটাকে একটু সাজানো হয়েছিল যে ওদের দুজনকে নিয়ে আমরা 3 জন একটু ঘুরতে যাব। তো আধা ঘন্টার মতো আমরা একটু ঘুরি বাইরে। তো দেখো গাড়িটা সাজানো কিন্তু সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর হয়েছিল। তারপরে বাসায় এসে কেকটা কাট করি। তো কেকটা কিন্তু একদম মুনতাহার ড্রেসের সাথে সেম টু সেম ম্যাচিং, আমি এটাই অর্ডার দিছি। তো খুবই ভালো লাগছে।